গল্প স্বল্পে আজ আপনাদের জন্য রয়েছে লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি আজ পঞ্চম পর্ব। না 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 না, আপনি দেবেন কেন? আপনি শুধু সাদিকে একটু বলে দেবেন। সাদির কাছে আপনার কথা হচ্ছে বেদবাক্য, আপনি যা বলবেন তাই সে করবে। মনে মনে কিছু ভাবলেন মিনু, তারপর হাসমতের দিকে তাকিয়ে সরল মুখ করে হাসলেন। এটা তুমি ঠিকই বলেছ বাবা, শেখ সাদের কাছে 7 লাখ টাকা কোনো টাকাই না, আর আমার কথা সত্যি তার কাছে বেদবাক্য। তা কি আর আমি জানি না? হে হে, তুমি কোনো চিন্তা করো না, আমি বলে দেব। অবশ্যই শেখ সাদিককে বলে দেব, চাইবার সঙ্গে সঙ্গে যেন তোমাকে 7 লাখ টাকা সে দিয়ে দেয়। টাকার গায়ে যেমন লেখা থাকে না, চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, ঠিক ওই কায়দায় টাকাটা তুমি পেয়ে যাবে। এই দায়িত্ব আমার। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। আমিও তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। আর একবার কদমবুসি করি? না থাক, একবার তো করেছই, ওতেই চলবে। তাহলে দোয়া করবেন আম্মা। দোয়ায় কি বলবেন বলে দেব? দাও। বলবেন আল্লাহ যেন আপনার মতো আমারও হায়াত দারাজ করে, বিজনেসটা যেন মন দিয়ে আমি করতে পারি। ঠিক আছে, এই দোয়াই করব। এবার আনন্দে আত্মহারা হয়ে শিশুর মতো দুটো পাক খেল হাসমত। মাসে 5×7=35। আহা, তোর দুলা ভাইয়ের ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই। মিনির এ কথা শুনে শেখ সাদিক খুবই অবাক হলো। কেন? তারটা সামলাবে মা। ড্রয়িং রুমের চারদিকে একবার তাকালো শেখ সাদিক, তারপর বলল, তোমার মাথা ব্যথা তাহলে তোমাকে নিয়ে? না রে ভাই, আমার মাথা ব্যথা শুধু আমার সানিকে নিয়ে। বলেই লম্বা সোফায় নিজের পাশে বসা ছেলের মাথায় একটু হাত বুলিয়ে দিল মিনি। মায়ের এই আদরটা তেমন পাত্তা দিল না সানি, কিন্তু সানিকে নিয়ে মিনির মাথা ব্যথার কথা শুনে চমকালো শেখ সাদি। একবার সানির দিকে আর একবার মিনির দিকে তাকালো সে। কি হয়েছে ওর? খুবই গদগদ মুখভঙ্গি করে ছেলের দিকে তাকালো মিনি। ভেজা পাউরুটির মতো গলা করে ডাকলো, আব্বা। শরীরের মতোই মোটা কাচের চশমার ভেতর থেকে মায়ের দিকে তাকালো সানি। দুবার তোতলে 3বারের বার বলল, কি? মামাকে বলো। কি 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 বলবো? মনের কথাটা। মনের কথাটা যে 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 যেন কি? মিনি আদুরে মুখ করে হাসল। এর মধ্যেই ভুলে গেলে? এবার হোতকা শরীর নিয়ে তরাক করে একটা লাফ দিল সানি। না 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 না, ভুলিনি মা, মামাকে বলো। এবার শেখ সাদির দিকে তাকালো সানি। মামা, আমারে গারমানিতে নিয়া যান। কথাটা বুঝতে পারল না শেখ সাদি। বলল, কোথায় নিয়ে যাব? গারমানিতে। জার্মানিকে গারমানি বলছে সানি, বুঝতে পারল শেখ সাদি। হেসে ফেলল, গারমানি না গাধা, জার্মানি। কিন্তু আমি যে শুনেছি গারমানরা গারমানিকে গারমানি বলে। ভুল শুনেছ আব্বা। ছেলের ভুল সামলাবার চেষ্টা করল মিনি। ও ছেলে মানুষ, ভুল তো করবেই, কিন্তু এটা মারাত্মক ভুল। জার্মানিকে বলছে গারমানি। শুনলে যে কোনো জার্মান হার্ট ফেল করবে। ওসব ভুল তুই শুধরে দিস ভাই। মানে? যেমন করে পারিস আমার ছেলেটাকে তুই নিয়ে যা। কোথায়? জার্মানিতে। ভেতরে ভেতরে শেখ সাদি একেবারে ফ্রিজ হয়ে গেল। মুখে খানিক কোনো কথা জুটল না তার। ফ্যাল ফ্যাল করে মিনির মুখের দিকে তাকিয়ে রইল। মিনি এসব খেয়াল করল না। বলল, জার্মানিতে যাওয়ার জন্য মাথা একেবারে খারাপ করে ফেলল। লেখাপড়া কিচ্ছু করে না, 2বার আইএ ফেল করেছে। উঠতে বসতে শুধু মামা মামা করে, আর বলে আমার মামা থাকে জার্মানিতে, আমিও সেখানে চলে যাব, গিয়ে লাখ লাখ টাকা রুজি করব। 10বার আইএ ফেল করলেই বা আমার ক্ষতি কি? ততক্ষণে ব্যাপারটা বুঝে গেছে শেখ সাদি। নিজের হোতকা এবং অপদার্থ ছেলেটিকে বিদেশে পাঠাবার মতলব নিয়েই তার বোন এবং বোন জামাই আজ এই বাড়িতে এসেছে। এদের সঙ্গে এখন চালাকি করা ছাড়া কোনো উপায় নেই শেখ সাদির।
শেখ সাদি তারপর মুখটা খুবই মায়াবী এবং হাসি হাসি করল, যেন ভাগ্নের সমস্যাটা সে হৃদয় দিয়ে উপলব্ধি করছে এবং এক্ষুনি সমস্যাটা সে মিটিয়ে দিচ্ছে। ও হো হো, এই কথা! এ আর এমন কি? জার্মানিতে কাউকে নিয়ে যাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না, পানির মতো সোজা, আমি চাইলেই হয়। জার্মান ইমিগ্রেশনে আমি যা বলবো তাই শুনবে। ওদের সঙ্গে আমার ভয়াবহ বন্ধুত্ব। তাছাড়া সানি হচ্ছে আমার ভাগ্নে, একমাত্র ভাগ্নে। আমার ভাগ্নেকে আমি নেব না? অবশ্যই নেব, তবে যাওয়ার আগে কিছু কাজ আছে। কি কাজ? না তেমন কিছু না, খুবই সহজ ধরনের কিছু কাজ। সানির দিকে তাকালো শেখ সাদি। মন্টু, কাজগুলো যে একটু করতে হবে। সানি কথা বলবার আগেই মিনি বলল, তুই যা বলবি তাই ও করবে, দরকার হলে খুন হয়ে যাবে, তবু জার্মানিতে যাবে। তুই শুধু মুখ দিয়ে একটু বল। প্রথম কাজ হচ্ছে 4 মাসের মধ্যে এই হোতকা দেহখানা কমিয়ে ফেলতে হবে। দেহ শব্দটা বোধহয় বুঝতে পারল না সানি। বলল, কি 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 কমাতে হবে? দেহ মানে শরীর। কেন মামা? কারণ এই সাইজ নিয়ে জার্মানিতে আপনি ঢুকতে পারবেন না। জার্মানিতে ঢোকার দরজাটা খুব ছোট। সানি হেহে করে হাসল। বুঝেছি মামা, বুঝেছি। মিনি মুখ কালো করে বলল, 4 মাস কেন? আর একটু সময় দেওয়া যায় না? এই দেহ 4 মাসে কমাতে হলে আব্বা তো আর আব্বা থাকবে না, জিন্দা লাশ হয়ে যাবে। কিন্তু 4 মাস পর আমি ফিরে যাব। আব্বাকে আমি আমার সঙ্গে নিয়ে যেতে চাই। পেরেকের মতো সরু না হলে আব্বা তো জার্মানিতে ইনি করতে পারবে না। সঙ্গে সঙ্গে মুখ উজ্জ্বল করল মিনি। তাহলে আলহামদুলিল্লাহ, 4 মাস কেন, দরকার হলে 1 মাসে কাঠি কাঠি হয়ে যাবে। আমি আর ওর বাবা, আমরা দুজন গপাগপ খাবো, আব্বাকে খেতেই দেব না। হি হি হি। শেখ সাদি বুঝলো মোটা হওয়ার সঙ্গে সঙ্গে মাথাটাও যাচ্ছে তাই রকমের মোটা হয়ে গেছে মিনির। এর সঙ্গে কথা বেশি না বলাই ভালো, তবে সানিকে একটু সাইজ করা উচিত। ছেলেটির সামনে দীর্ঘ ভবিষ্যৎ পড়ে আছে। শেখ সাদি সানির দিকে তাকালো। শোন, কাল থেকে 2 বেলা ব্যায়াম করতে হবে। কি, পারবি তো? সানি মাথা নাড়ল। আর ফ্যাট জাতীয় খাবার একদম নিষেধ। আচ্ছা মামা। তারপর হচ্ছে কম্পিউটার। কাল পরশুর মধ্যে একটা কম্পিউটার কোর্সে ভর্তি হবি। যেমন করে হোক কম্পিউটার এক্সপার্ট হয়ে যাবি। যাবো মামা, যাব। সব শেষটা কি জানিস? কি মামা? পড়াশোনা, নিয়মিত পড়াশোনা। রেগুলার কলেজে যেতে হবে, ঠিকঠাক মতো পড়াশোনা করতে হবে। কিরে, পারবি? অবশ্যই পারবো মামা। খুব সহজ কাজ। এই কাজগুলো করলে জার্মানি ধুত্তুরি জার্মানি আমি যেতে পারবো তো মামা? পারবি, নিশ্চয়ই পারবি। এখন ব্যায়ামটা একটু দেখাবো মামা। শেখ সাদি কথা বলবার আগেই মিনি গভীর উৎসাহে বলল, দেখাও বাবা, মামাকে দেখাও। সানি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে সোফায় উঠল। সোফার উপর ডন বৈঠক শুরু করল। শেখ সাদি হাহা করে উঠল। আরে ওখানে না, নিচে নাম, মেঝেতে ব্যায়াম কর। সানি তারপর মেঝেতে নেমে বুক ডন দিতে লাগলো। চিনির রুমের দরজায় দাঁড়িয়ে মিহি গলায় হাসমত ডাকল, শালিকা শালিকা। বিছানায় বসে টিভি দেখছে চিনি। হাসমতের গলা শুনে টিভি অফ করলো। তারপর ঠিক হাসমতের গলা অনুকরণ করে বলল, জি দুলা ভাই। আসবো? না। হাসমত থতমত খেল। কেন? অসুবিধা আছে। কি অসুবিধা? তুমি কি কাপড় বদলাচ্ছ? না। তাহলে? ওই ধরনের অসুবিধা না। তাহলে কি? অসুবিধাটা আপনার ব্যাপারে। খোলসা করে বলো, না বললে বুঝবো কি করে? আপনার চেহারাটা খুব খারাপ। কি? হ্যাঁ, দেখলে ঘুম হারাম হয়ে যায়। আপনি এত বেটে, এত মোটা। ছি, আপা যে কেমন করে আপনার সঙ্গে থাকে। এ কথা শুনে গম্ভীর হলো হাসমত।
দরজা ঠেলে চিনির রুমে ঢুকলো। ইনসাল্ট করলা নাকি? চিনি নির্বিকার গলায় বলল, জি করলাম। কারণ? আপনি কোন ঘোড়ার ডিমের দুলাভাই? আমার বিয়েটা দিতে পারছেন না। সঙ্গে সঙ্গে নিজের দুগালে নিজেই ছোট ছোট দুটো থাপ্পড় মারল হাসমত। তো বা আস্তাগফিরুল্লাহ। এই, মেয়ে মানুষ হয়ে নিজের বিয়ের কথা নিজে বলে? তোমার লজ্জা করে না? করে দুলাভাই। তাহলে লজ্জার মাথা খেয়েই বলি, যা দুষ্টু কোথাকার। বলে চিনির গালে আদুরে ভঙ্গিতে একটা ঠোকনা মারল হাসমত। তারপর দরজার দিকে এগিয়ে গেল। চিনি বলল, কি হলো, কোথায় যাচ্ছেন? শ্যালক এবং তার সুন্দরী স্ত্রীর সঙ্গে একটু মোলাকাত করে আসি। মজনু এবং পরি রুমেই ছিল। হাসমতকে দেখে পরি তার বাইন মাছের মোচড়টা দিয়ে বলল, এতক্ষণে আমাদের কথা মনে পড়ল? হাসমত বলল, পড়ল। তারপর মজনুর কাঁধে হাত দিল হাসমত। শ্বশুরবাড়ি হচ্ছে মধুর হাড়ি, বুঝলে? মজনু বলল, জি বুঝলাম। তার উপর যদি উপযুক্ত শালাশালি থাকে তাহলে তো কথাই নেই। মজনু আগের ভঙ্গিতে বলল, জি বুঝলাম। চিনির রুমে আড্ডা দিয়ে তোমাদের রুমে এলাম। জি বুঝলাম। হাসমত তীক্ষ্ণ চোখে মজনুর দিকে তাকালো। পরপর 3 বার বুঝলে? ব্যাপারটা কি? মজনু কথা বলবার আগেই পরি বলল, জার্মান চা খাবেন দুলাভাই? হাসমত উৎফুল্ল গলায় বলল, নিশ্চয়ই খাবো, নিশ্চয়ই। জার্মান চা কেউ না খেয়ে পারে? আমি শুনেছি জার্মান চা সুন্দরবনের মধুর মতো। পরি বলল, জি না, মধুর চেয়েও ভালো। হবেই তো, জার্মান বলে কথা। কিন্তু জার্মান চা বানাতে হয় না, জানেন? তাহলে রান্না করতে হয়, একদম তরকারির কায়দায় রান্না করতে হয়। যা দুষ্টু কোথাকার। সত্যি দুলাভাই, বিশ্বাস করুন, আমি আপনার সঙ্গে ঠাট্টা করছি না। জার্মান চায়ে লবণ দিতে হয়, মরিচ বাটা দিতে হয়। রেসিপিটা হচ্ছে গরম পানি, চায়ের পাতা, লবণ আর মরিচ বাটা। খাবেন দুলাভাই? হাসমত তার স্বভাব অনুযায়ী গম্ভীর হয়ে গেল। ইনসাল্ট করলা নাকি? এবার কথাটা থাবা দিয়ে ধরল মজনু। আরে ধুর দুলাভাই, কিসের ইনসাল্ট? পরির কথা বাদ দেন। আপনাকে পেয়ে ভালো হলো। আপনার সঙ্গে অন্য একটা বিষয়ে আলোচনা আছে। হাসমত মুহূর্তে স্বাভাবিক হলো। কি আলোচনা? আপনার একজন বন্ধু আছে না, বদরুল? হ্যাঁ হ্যাঁ, কি করেছে সে? তার বলে লাভ কি? তবু বল না। মানে বদরুলের সঙ্গে আপনার নামের খুব মিল। পরি বলল, কি বলো তুমি? কোথায় বদরুল, কোথায় হাসমত? মজনু হাসল। তারপরও মিল আছে। দুলাভাইয়ের দরকার শুধু একটা চন্দ্রবিন্দুর। হাসমত বলল, লাগাবে কোথায়? হয়ের ওপর। তারপর নাম দুটোকে ভাগ করবেন। দেখবেন আপনি হয়ে গেছেন হাঁসের মতো। হাসমত শুধু প্যাক 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 প্যাক। সঙ্গে সঙ্গে মুখ গম্ভীর করল হাসমতের। উঠে দাঁড়ালো সে। নাম নিয়ে ইনসাল্ট? তোমাদের রুমে থাকবই না। মজনু এবং পরি জড়াজড়ি করে হাসতে লাগলো। আর হাসমত এসে ঢুকলো ড্রয়িং রুমে। ঢুকেই হুমড়ি খেয়ে পড়তে গিয়েছিল। কোনো রকমে নিজেকে রক্ষা করলো। কি কারণে হুমড়িটা সে খেতে গিয়েছিল বিষয়টা তদারক করতে গিয়ে চোখ ডালের বড়ার মতো হয়ে গেল তার। সাদি লুটিয়ে আছে ভূতলে, 4 হাত পা চারদিকে ছড়ানো। এই অবস্থায় উপুর হয়ে আছে সে। হাঁপড়ের মতো শ্বাস পড়ছে। সানির এই অবস্থার সঙ্গে তুলনা চলে কেবল চ্যাকভেগা নামে একটি প্রাণীর। প্রাণীটি মৎস্যজাতীয়। বিক্রমপুরের কোনো কোনো পুরনো পুকুরের তলদেশে পাওয়া যায়। ছেলের এই অবস্থা দেখে নিজের হুমড়ি খাওয়ার কথা বেমালুম ভুলে গেল হাসমত। প্রায় আতকে উঠল। আব্বা, এই দশা কেন তোমার? ওই অবস্থাতেই সানি দুবার ব্যয় ব্যয় করল। একে ক্লান্তি, তার উপর তোতলামো। কথা সম্পূর্ণ করতে পারল না সে। ছেলের অসম্পূর্ণ কথা সম্পূর্ণ করে দিল মা। মিনি বিগলিত ভঙ্গিতে স্বামীকে বলল, আব্বা ব্যায়াম করছিল। যত রকমের ব্যায়াম জানে মামাকে দেখাচ্ছিল। শেষ পর্যন্ত গেছে বুকডন দিতে। 2-3টে দেবার পর আর উঠতে পারেনি। এই অবস্থাতেই রেস্ট নিচ্ছে। হাসমত বলল, হঠাৎ ব্যায়াম দেখাবার কি এমন দরকার পড়ল? জার্মানিতে যাওয়ার জন্য সরু হতে হবে না? ওই দেশে ঢোকার দরজাগুলো তো ছোট ছোট।
এরকম হোতকা শরীর নিয়ে আব্বা ওই দেশে ঢুকবে কেমন করে? এজন্য আজ থেকেই ব্যায়াম শুরু করেছে। স্ত্রীর পাশেই বসলো হাসমত। ভালো, খুবই ভালো। তারপর চ্যাক ভেগা হয়ে থাকা ছেলের দিকে তাকালো। আব্বা, সরু হও, যত সরু পারো হও, তাহলে আমার বাজার খরচটা কমে। বাবার কথা শুনে অতি কষ্টে চিত হলো সানি। কোনো রকমে বলল, 20 টাকা দাও বাবা। কেন? কিটক্যাট খাবো। শেখ সাদি ধমকে উঠল, এই না, একদম না, ফ্যাট জাতীয় খাবার নিষেধ। সানি জিপ কাটল, সরি মামা। শেখ সাদি বলল, সানি বাইরে যা যা, অনেক ব্যায়াম হয়েছে, এখন একটু ফ্রেশ হাওয়ায় ঘুরে আয়। যাচ্ছি মাম্মা। 2-3 বার চেষ্টায় উঠে দাঁড়ালো সানি, তারপর লেছড়ে লেছড়ে বেরিয়ে গেল। ছেলে বেরিয়ে যেতে হাসমত বলল, শালা সাহেব, আমি তোমাকে ভালোবাসির জার্মান কি? শুনে চট করে স্বামীর দিকে তাকালো মিনি। কাঁদো কাঁদো মুখ করে বলল, কেন? ওটা জানার কি দরকার? কাকে বলবে তুমি? আগে জেনে নি না। শালা সাহেব বলো। শেখ সাদি বলল, আমি তোমাকে ভালোবাসির বাংলা হচ্ছে, না জার্মান হচ্ছে ইক লিবে দিস। হাসমত মুগ্ধ হয়ে গেল। বাবা, কি সুন্দর কথা। মিনি তখন গাল মুখ তোম্বা করে বসে আছে। আচমকা তার দিকে ফিরল হাসমত। খুবই রোমান্টিক ভঙ্গিতে স্ত্রীর চিবুক ধরে বলল, ইক লিবে দিস। মুহূর্তে তোম্বা মুখ উজ্জ্বল হয়ে গেল মিনির। লাজুক নববধূর ভঙ্গিতে মুখ নুইয়ে বলল, যা দুষ্টু কোথাকার। এ সময় মিনুর গলা ভেসে এলো, শেখ সাদি, শোনা যা বাবা। শেখ সাদি উঠল, আপনারা বসুন দুলা ভাই, এক্ষুনি আসছি। শেখ সাদি বেরিয়ে যাওয়ার পর হাসমত বিগলিত গলায় বলল, আমার শাশুড়িটির কোনো তুলনা হয় না, সত্যিই সুইট সে, ভেরি সুইট। কি করেছে বোঝুনি? না, কিছুক্ষণ আগেই টাকার কথাটা আমি বলে এসেছি, সেজন্যই শেখ সাদিকে ডাকলেন। বুঝেছি বুঝেছি। আমার কি আহ্লাদ হচ্ছে না? ইচ্ছে করছে একটু খ্যামটা নাচে নাচি। এই, এখানে তো কেউ নেই, নাচো একটু। না না, অতি বিভৎস নাচ, নেচো না, ওই নাচ দেখলে আমার বমি আসবে। হাসমত গাল ফুলালো, ছি, তুমি কি গো, স্বামীর নাচ দেখে তোমার বমি আসে? মিনি কথা বলবার আগে শেখ সাদি এসে ঢুকলো। অতি সরল গলায় বলল, দুলা ভাই, আপনার নাকি 7 লাখ টাকা দরকার। হাসমত পুলকিত গলায় বলল, হ্যাঁ, সুইট শাশুড়ি তোমাকে বলেছেন না? হ্যাঁ। বাবা বাবা বাবা, এই না হলে শাশুড়ি? কিন্তু তুমি দেবে তো? দিলেই প্রতি মাসে 5-7-35। শেখ সাদি বলল, দেব। সত্যি? সত্যি দেব। 7 লাখ টাকা আমার জন্য কোনো ব্যাপারই না, 4 মাসের মধ্যেই দিতে পারবো। 4 মাস শুনে হাসমত একটু দমে গেল। 4 মাস কেন? ফিক্সড ডিপোজিট করা আছে, 4 মাস পর ম্যাচিউর হবে। তাই বলো? ব্যাংকের টাকা হচ্ছে দুলাভাই টিউমারের মতো, থাকলেই বাড়ে। বাহ, খুব ভালো বললে তো। শালা সাহেব, জার্মানিতে থেকে তুমি একেবারে হিটলারের মতো জ্ঞানী হয়েছ। কি সুন্দর কথাটা বললে, ব্যাংকের টাকা হচ্ছে টিউমারের মতো, থাকলেই বাড়ে। আর টাকার সঙ্গে টিউমারের একটা মিলও আছে, টয়ে টাকা টয়ে টিউমার। বাবা বাবা বাবা। শেখ সাদি বলল, খালা বললেন যে চাকরিটাও আপনি করতে চান। মিনি বলল, তা চায়, কিন্তু অফিসে যায় না, শুধু মাস শেষে গিয়ে বেতনটা নিয়ে আসে, ফাও খায় আর কি। শেখ সাদি হাসমতের দিকে তাকালো। এই অভ্যেসটা যে বদলাতে হবে দুলাভাই, কাল থেকে নিয়মিত অফিসে যাবেন। আমি মাঝে মাঝে আপনার অফিসে যাব, গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসব। হাসমত গম্ভীর হলো, কেন? গেলাম আর কি, আপনি ঠিকমতো অফিস করছেন কিনা দেখলাম। কিন্তু আমার অফিসের সঙ্গে তোমার 7 লাখের কি সম্পর্ক? সম্পর্কটা হচ্ছে কাজের, চাকরিও কাজ, বিজনেসও কাজ, দুটোর জন্যই শ্রমের দরকার। চাকরিটা সিরিয়াসলি করলে শ্রমের অভ্যাসটা আপনার হবে, শ্রম দিতে পারলে বিজনেসেও সাইন করবেন আপনি, ফাও খেতে ভুলে যাবেন। শুনে মুগ্ধ হলো হাসমত, বিগলিত গলায় বলল,
শালা সাহেব, বললাম না জার্মানিতে থেকে তুমি একেবারে হিটলার হয়ে গেছো। কি সুন্দর জ্ঞানের কথা বলছো। কাল থেকে কেন, আজই, এক্ষুনি অফিসে চলে যাচ্ছি আমি। তোমার মতো জ্ঞানী গুণী মহাজনরা বলেন, যা শুরু করতে চাও তা এক্ষুনি করো, দেরি করো না। আলস্য দোষী ডাকর। হাসমত উঠে দাঁড়ালো। মিনি, চলো, তোমাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আমি অফিসে যাব। মিনিও উঠল। হ্যাঁ চলো, আব্বার ব্যাপারেও কিছু কাজ আছে, যেমন কম্পিউটার কোর্সে ভর্তি করা, আজই খোঁজখবর করতে হবে। ওরা দুজন বেরিয়ে যাওয়ার পর শেখ সাদি একটা দীর্ঘশ্বাস ফেলল। চিনি তার বিছানায় উপুর হয়ে শুয়ে সিনেমার নায়িকাদের কায়দায় বিলুকে চিঠি লিখছিল। তোমাকে আমি খুব খুব ভালোবাসি। খুব কথাটার উপর বেশি গুরুত্ব আরোপ করার জন্য ও লাগিয়েছে। তারপর লিখেছে অন্যান্য কথা। তোমাকে ছাড়া আমি বাঁচব না, বিয়ে করতে হলে তোমাকেই করব। তবে বিয়ের জন্য তোমাকে কথা বলতে হবে আমার ভাই বিদেশ ফেরত শেখ সাদির সঙ্গে। সে যা বলবে তাই হবে, তার কথা সবাই মেনে নেবে, ইত্যাদি। লেখা শেষ করে বোধহয় মনে হয়েছে প্রেমিকের কোনো প্রশংসাই করা হলো না। তখন পুনশ্চ দিয়ে লিখেছে, তোমার নিধিরাম সর্দার টাইপের গোফটা আমার খুব প্রিয়, আর তোমার ওই বেদেদের মতো ঝাঁকড়া চুল, এই দুটো জিনিসের জন্য আমি তোমাকে বেশি ভালোবাসি। কখনো কখনো অলৌকিক কিছু কাণ্ড ঘটে। চিনি যখন চিঠি লেখা শেষ করেছে তখনই একটা অলৌকিক কাণ্ড ঘটে গেল। চিনিদের বাড়ির পেছন দিককার ছোট্ট গলি থেকে পাখির শীষের মতো একটা শীষ ভেসে এলো। সেই শব্দে শিউরে উঠল চিনি। তারপর চিঠি ভাঁজ করে ছুটে গেল দোতলার পেছন দিককার বারান্দায়, গিয়ে মুগ্ধ হয়ে গেল। ওই তো মোটর সাইকেল নিয়ে এসেছে বিলু। পরনে খয়েরি রঙের প্যান্ট, পায়ে কেডস, গায়ে সবুজ রঙের টি শার্ট, হাতে বালা আছে, গলায় আছে পুতির মালা, বেদেদের মতো বাবরি চুল আছে মাথায়, নাকের তলায় আছে সেই গোফ। মোটর সাইকেল থামিয়ে চিনির জন্য অপেক্ষা করছিল বিলু। এখন দোতলার রেলিংয়ে চিনিকে দেখে হাত নাড়ল। সঙ্গে সঙ্গে মুঠোয় ভাঁজ করে রাখা চিঠি বিলুর দিকে ছুড়ে দিল চিনি। সেই চিঠি কুড়িয়ে নিয়ে কার্টুনের মতো মুখ করে হাসল বিলু। তারপর মোটরসাইকেল স্টার্ট দিয়ে মুহূর্তে গলি থেকে বেরিয়ে গেল। এখন কোনো একটা নির্জন জায়গায় যাবে বিলু, তারপর সিগারেট ফুঁকতে ফুঁকতে চিনির চিঠি পড়বে। কয়েক মিনিটের মধ্যে তেমন একটা জায়গায় এলো বিলু। মোটরসাইকেল থামিয়ে তার উপর বসে চিঠি পড়তে লাগলো। পড়ে চিন্তিত হয়ে গেল। মনে মনে বলল, শেখ সাদি নাকি যেন নাম সেই ভাইয়ের সঙ্গে দেখা করতে বলেছে, সরাসরি কথা বলতে বলেছে। দেখা করে সব বললে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, দেখা করব। বিলু আবার মোটরসাইকেল স্টার্ট দিল। কয়েক মিনিটের মধ্যে চিনিদের বাড়ির সামনে চলে এলো। ঠিক তখনই বাড়ি থেকে বেরোচ্ছিল শেখ সাদি। এ বাড়ির সবাইকেই চেনে বিলু, কিন্তু শেখ সাদিকে চেনে না, দেখেনি কখনো। এখন শেখ সাদিকে দেখে আন্দাজ করলো এই শেখ সাদি। মোটরসাইকেল থেকে নেমে শেখ সাদির সামনে এসে দাঁড়ালো সে। আসসালামু আলাইকুম। শেখ সাদি বিলুর দিকে তাকালো। ওয়ালাইকুম আসসালাম। আপনি হাদি ভাই? কি ভাই? নিজের গালে ছোট্ট করে একটা থাপ্পড় মারল বিলু। ধুত, সাদি ভাই, শেখ সাদি ভাই না আপনি? হ্যাঁ, কেন বলুন তো? তারপর আপাদমস্তক বিলুকে নিরীক্ষণ করলো শেখ সাদি। বলল, না, তুমি করেই বলি। তোমাকে তুমি করে বলা যায়, কারণ তুমি আমার হাঁটুর বয়সী। সঙ্গে সঙ্গে শেখ সাদিকে সমর্থন করলো বিলু। হাঁটুর বয়সী মানে? হাঁটুর চেয়েও ছোট হবে। সাইজে লম্বা হলে কি হবে, হাঁটুতে ছোট। তবে আপনারও যে খুব একটা বেশি বয়স তা কিন্তু না। মুখে দাড়ি থাকলেই লোকে বড় হয় না, যেমন গোফ থাকলেই লোকে অনিল কাপুর হয় না। একটু থামলো বিলু। ভনিতা করব না সরাসরি বলবো শেখ সাদি? ধুত, শেখ সাদি ভাই। বিলুর মুখের দিকে তাকিয়ে শেখ সাদি বলল, একটু ভনিতা করো। দরকার আছে? আছে। কি দরকার? ভনিতা জিনিসটা হচ্ছে মশলার মতো। ভনিতা করলে মূল কথাটা টেস্টি হয়। কিন্তু চিনি বলেছে সরাসরি বলতে। চিনির নাম শুনে প্রমাদ গুনল শেখ সাদি। কিছু একটা অনুমান করলো, তবে বিলুকে তা বুঝতে দিল না। বিলু বলল, সরাসরি বলি, কি বলেন? বলো।
চিনিকে আমি বিবাহ করতে চাই। এরকমই কিছু আশা করেছিল শেখ সাদি, এজন্য একটুও চমকালো না সে। হাসি মুখে বলল, তাই নাকি? জি, সেও চায় আমাকে বিবাহ করতে। ভালো কথা। ভালো কথা তো বটেই, পাত্র হিসেবে আমি চ্যাম্পিয়ন। আমার মতো জিনিস আপনারা কোথায় পাবেন বলেন? কি বললে? খারাপ কিছু বলিনি শেখ সাদি। ধুত্তুরি, শেখ সাদি ভাই। আমাদের ফ্যামিলি ভালো, মানে অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি বলতে যা বোঝায়, অর্থাৎ বনেদি পরিবার, খানদানি ফ্যামিলি আর কি। আমাদের হচ্ছে তেমন ফ্যামিলি। তাছাড়া আমি বিদ্বান ছেলে, লেখাপড়া জানা। হিস্ট্রিতে অনার্স করেছি, মাস্টার্স করিনি। হিস্ট্রিতে পড়াশোনা করেছে বলে আমার চুল এবং গোফের স্টাইল এরকম ঐতিহাসিক ধরনের। বুঝতে পেরেছেন? পেরেছি। গুড। কিন্তু এখন তুমি কি করছো? কুছ নেহি। মানে? বেকার। এজন্য শেখ সাদি ভাই। ধুত্তুরি, শেখ সাদি। আরে না, আগেরটাই তো ঠিক ছিল। শেখ সাদি ভাই, এজন্য আপনার কাছে আমার কিছু দাবি আছে। শেখ সাদি অবাক হলো। আমার কাছে কিসের দাবি? মালের। কি? অর্থাৎ যৌতুক। যৌতুকের দাবি। চিনিকে আমি বিবাহ করব আর আপনি আমাকে যৌতুক দেবেন। আচ্ছা। হ্যাঁ, আপনি মালদার আসামি। জার্মানির মালে আপনার পকেট একেবারে গরম। তা অবশ্য ঠিকই বলেছ। তোমার সঙ্গে কথা বলে, মানে তোমার কথা শুনে আমি একেবারেই মুগ্ধ। হতেই হবে। কথায় আমি খুবই চ্যাম্পিয়ন। শুধু কথায় কেন, সব মিলিয়ে তুমি খুবই ব্রিলিয়ান্ট ছেলে। সব কিছু এত ভালো বোঝো, তোমার আসলে কোনো তুলনাই হয় না। জি, এ কথা চিনিও বলে। কি বলে? বলে আমার তুলনা আমি নিজে। আমার কোনো কপি এই পৃথিবীতে নেই। অতি বিরল প্রজাতির জিনিস আমি। তাহলে যৌতুকটা? সঙ্গে সঙ্গে ঠাস করে বিলুর গালে একটা চর মারল শেখ সাদি। যৌতুকটা দিলাম, বিয়েটা দেব না। বাইরে কোথাও যাচ্ছিল শেখ সাদি, না গিয়ে আবার বাড়িতে ঢুকলো। ওদিকে চর খাওয়া গালে হাত দিয়ে স্তম্ভিত হয়ে আছে বিলু। একসময় বিকারগ্রস্ত মানুষের মতো বিড়বিড় করে বলল, যৌতুকের সাইজটা খুবই হেভি। এদিককার মাড়ি বোধহয় ডিসপ্লেস হয়ে গেছে। চিনি হাপুস নয়নে কাঁদছে। শেখ সাদি দাঁড়িয়ে আছে তার সামনে, মুখটা থমথম করছে। মুখে দাড়ি থাকার ফলে যদিও তেমন বোঝা যাচ্ছে না, তবু শেখ সাদি খুব রেগেছে। চিনি কাঁদতে কাঁদতে বলল, তুমি যা যা বলবে তাই তাই করব আমি, তবু বিলুর সঙ্গে আমার বিয়ে দাও। শেখ সাদি দাঁতে দাঁত চেপে বলল, আর না দিলে? আমি বাঁচব না, বিলুকে ছাড়া আমি বাঁচব না। মরে যাব, একদম মরে যাব। মরে যা। কি? তুমি আমাকে মরে যেতে বলছো? হ্যাঁ বলছি। তুমি এত নিষ্ঠুর কেন? ভাই হয়ে বোনকে এই বয়সে মরে যেতে বলছো? ভেতরের রাগ চেপে হালকা হওয়ার চেষ্টা করলো শেখ সাদি। বিয়ের জন্য মরে যাওয়া খুবই স্বাস্থ্যকর। কান্না ভুলে অবাক হলো চিনি। যা, সত্যি? এখন কিভাবে মরবি বল, ব্যবস্থা করে দিচ্ছি। জার্মান ফর্মুলায় মরবি না বাঙালি ফর্মুলায়? বাঙালি ফর্মুলা আমি জানি। কি কি বলতো? এই ধরো, ওড়না কিংবা শাড়ি পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে পড়া, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়া, কীটনাশক পান করা, 2-250 ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে ফেলা ইত্যাদি। ব্লেড দিয়ে নিজের হাত পায়ের রগ কেটে ফেলাও একটা বাঙালি ফর্মুলা। বুঝেছি, তুমি জার্মান ফর্মুলাগুলো বলো। একটা জনপ্রিয় ফর্মুলা হচ্ছে হাঙর ভর্তি সমুদ্রে গিয়ে ব্লেড দিয়ে নিজের শরীরটাকে ফালা ফালা করে কেটে রক্তাক্ত করে ক্ষুধার্ত হাঙ্গরের সামনে ঝাঁপিয়ে পড়া। রক্ত দেখলেই, রক্তের গন্ধ পেলেই হাঙ্গররা এসে আর দেরি করবে না। মুহূর্তে খাবলে খাবলে মাংসগুলো খাবে, তারপর মটর মটর করে খাবে হাড়গুলো। আরও একটা ফর্মুলা হচ্ছে হাই রাইজ বিল্ডিংয়ের ছাদে উঠে টুপ করে নিচে লাফিয়ে পড়া, গায়ে পেট্রোল ঢেলে ফস করে একটা দেশলাইয়ের কাঠি জেলেও কেউ কেউ। এই ফর্মুলা বাংলাদেশেও চলে, গায়ে কেরোসিন ঢেলে আগুন চালিয়ে দেওয়া। তুই তাহলে সেভাবেই মর, কেরোসিনটা আমি এনে দিই, বাঙালি ফর্মুলা। চিনি নাক টেনে বলল, না, কোনো ফর্মুলাই মরতে পারবো না আমি। মরার কথা শুনলে ভয়ে আমার জ্বর আসে। কথাটা চিনি বলল এমন ভঙ্গিতে শেখ সাদি হেসে ফেলল। চিনি বলল, হাসছো কেন? বোনের এরকম বিপদে ভাই কখনো হাসে?
শেখ সাদি হাসতে হাসতে বলল, না না, হাসে না। তাহলে তুমি হাসছো কেন? ভুল করে হেসে ফেলেছি। তারপরে গম্ভীর হলো শেখ সাদি। কিন্তু বিয়ে হবে 4 মাস পর। সঙ্গে সঙ্গে কান্না ভুলে গেল চিনির। 2 হাতে চোখ মুছে আনন্দে প্রায় লাফিয়ে উঠল। সত্যি? শেখ সাদি মাথা নাড়ল। তবে শর্ত আছে। কি শর্ত? তোকে এই বাড়ির বুয়া হতে হবে। বুয়া কেন? দরকার হলে মেথরানি হয়ে যাব। আর লেখাপড়াটা আবার শুরু করতে হবে, শেষ করতে হবে। অবশ্যই করব, অবশ্যই। কিন্তু বিয়েটা দেবে তো? এই মুহূর্ত থেকে শর্ত পালন করতে শুরু কর দেখি। 2 দিন পর বাড়িতেই শেখ সাদির সঙ্গে দেখা করতে এলো বিলু। চিলেকোঠায় বসে পুরনো খবরের কাগজ ঘাঁটছিল শেখ সাদি। বিলু এসে সোজা সেই রুমে ঢুকল। বিলুকে দেখে শেখ সাদি প্রথমে অবাক হলো, তারপর গেল গম্ভীর হয়ে। বলল, আমার প্রত্যেকটা কাজের যে একটা করে নাম থাকে তাকে তুমি জানো? বিলু বিগলিত ভঙ্গিতে বলল, জি জানি। কেমন করে? চিনি বলেছে। অর্থাৎ আপনার সব কিছুর সঙ্গে জার্মান শব্দটা আছে। যেমন আমাকে যেটা দিয়েছিলেন ওটার নাম হচ্ছে জার্মান থাপ্পড়। ওরকম একটা থাপ্পড় খাওয়ার পর আবার আমার সামনে এসেছো তুমি? জি এসেছি। কারণ জার্মান থাপ্পড় খেতে খুব ভালো। আগেরটা কোন গালে ছিল? ডান গালে। বলেই ডান গালটা টেনে ধরল বিলু। মুখটা হা করল। এই যে দেখেন, ভেতরের মাড়িটা আলগা হয়ে গেছে। শেখ সাদি নির্বিকার গলায় বলল, তাহলে ওখানে আর মারব না। দেখি বাগালটা দেখি। বিলু কাচুমাচু ভঙ্গিতে বাগালটা এগিয়ে দিল। একটু আস্তে মারলে ভালো হয়। কেন? থাপ্পড় হেভি হলে মাড়িতে দাঁত থাকবে না। দাঁত না থাকার জন্যই তো মারছি। কিন্তু মাড়িতে দাঁত না থাকলে বিবাহ করব কি করে? চিনি কি বোকরা ছেলে পছন্দ করবে? বোকরা মানে? ওই তো ফোকলা আর কি। চিনি আমাকে একদিন বলেছিল ফোকলা ছেলে দেখলে তার বমি আসে। এজন্য দাঁতটা আমি সবসময় খুবই সাবধানে রাখি। সেদিন ডান মাড়িটা আপনি আলগা করে দিয়েছেন, আর যদি বাঁ দিকেরটাও একই হাল হয় তাহলে জার্মান থাপ্পড়টা আমার মারা উচিত না, কি বলো? চট করে গালটা শেখ সাদির নাগাল থেকে সরিয়ে নিল বিলু। জি, একদম মারা উচিত না। তারপর খুবই কৃতজ্ঞ চিত্তে অতি বিজ্ঞের ভঙ্গিতে বিলু বলল, তবে শেখ সাদি ভাই, আপনার ওই জার্মান থাপ্পড় জিনিসটা খুবই লিগ্যাল। যৌতুক চাইলে? তুমি কি জানো এদেশে আইন করে যৌতুক নিষিদ্ধ করা হয়েছে? জি জানি বলেই তো বলছি যে যৌতুক চাইবে আইনের হাতে তো তাকে অবশ্যই তুলে দিতে হবে। তাহলে তোমার ক্ষেত্রে আমি সেই ব্যবস্থা করতে পারি? এখন আর পারেন না। কেন? বলছি, আইনের হাতে তুলে দেওয়ার আগে ওরকম একটা জার্মান থাপ্পড় দেওয়া উচিত, যেটা তোমাকে দিয়েছিলাম। রাইট। ওরকম থাপ্পড়ে যদি কেউ শুধরে যায় তবে তাকে মাফ করে দেওয়া উচিত, যেমন আমি। তুমি শুধরে গেছো? আলবাত। যৌতুক কেন, শ্বশুর বাড়ি থেকে একখানা সেফটি পিনও আমি চাইব না। চাইলে আমার মুখে আবার একখানা জার্মান থাপ্পড় মারা উচিত। পলকহীন চোখে বিলুর চোখের দিকে তাকালো শেখ সাদি। আজ সত্যি তোমাকে খুব বুঝদার মনে হচ্ছে। বিলু সঙ্গে সঙ্গে বলল, আমি আসলে বুঝদারি। তাহলে পরিষ্কার করে বলো আমাকে, চিনিকে বিয়ে করতে হলে কি কি করা উচিত তোমার? মহা উৎসাহে বিলু বলতে লাগলো, প্রথমে পড়াশোনাটা শেষ করা উচিত। রাইট। তারপর চাকরি বাকরি করা উচিত, অর্থাৎ কাজ করা উচিত। শুনে খুশি হলাম। ঠিক আছে, 4 মাস আমি তোমাকে দেখব। যদি এর মধ্যে সত্যি সত্যি তুমি ঠিক হয়ে যাও তাহলে চিনিকে তুমি পাবে। চিনির সঙ্গে তোমার বিয়ে হবে। আর যদি তা না করো? অবশ্যই করব। আজ এ পর্যন্তই। পড়ছিলাম লেখক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস তোমাকে বলি, আজ 5ম পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।